প্রিয় দর্শক, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে প্রথম আলোর আয়োজনে আপনাদের স্বাগতম। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল পিএসজি। এই ম্যাচ নিয়ে আলোচনা এবং বিশ্লেষণের জন্য আমাদের স্টুডিওতে আছেন প্রথম আলো ক্রীড়া বিভাগের সহ সম্পাদক এবং বিশিষ্ট লেখক হাসনাত সোহেল। কেমন আছেন আপনি? ভালো। ম্যাচ তো দেখেছেন গতকাল রাতে, নিশ্চয়ই অনেক প্রত্যাশা ছিল যে প্রথম লেগে যে ম্যাচটা 5-4 গোলে শেষ হয়েছিল, 9টা গোল হয়েছিল, ফিরতি লেগে এরকম গোল উৎসব হয়তো দেখা যেতে পারে, কিন্তু সেটা তো হলো না। দর্শক, ফিরতি লেগের স্কোর লাইন 1-1, অর্থাৎ কেউই জেতেনি, কিন্তু দুই লেগ মিলিয়ে 6-5 গোলের ব্যবধানে ফাইনালে উঠেছে পিএসজি, বায়ার্ন বিদায় নিয়েছে। হাসান সাহেব, আপনার কাছে যে বিষয়টি সবার আগে জানতে চাইবো সেটা হচ্ছে ম্যাচ আপনি কেমন, মানে ম্যাচটা দেখে আপনার কি মনে হয়েছে যে বায়ার্নের আসলে কোথায় ল্যাকিংস ছিল? আমার মনে হয় বায়ার্নের ল্যাকিংস হচ্ছে আমার পিএসজির ডিফেন্সে। আমরা যেটা আগের আগের মানে ফার্স্ট লেগের কথা বলছিলাম যে দুই দলই ডিফেন্সে আসলে যে একটু ভালনারেবল ছিল, সেই জায়গাতে পিএসজি কালকে ডিফেন্সে অনেক বেশি হচ্ছে, বিশেষ করে হচ্ছে 3 মিনিটের মধ্যে গোল দেওয়ার পরে তাদের আসলে দুই গোল এগিয়ে যাওয়ার পরে তখন আসলে ডিফেন্স করাটা তাদের জন্য অনেক বেশি হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে ছিল, মনস্তাত্ত্বিকভাবেও তারা আগায় ছিল এবং হচ্ছে ইজি হয়ে যায়। নিজেদের আসলে ওই প্রস্তুতিটা তাদের ছিল, যদি তারা আগে গোল করে তাহলে আসলে তাদের পুরো গেম প্ল্যানটা কেমন হবে। তো আমার মনে হয় যে এখানে এনরিকের যে হচ্ছে আসলে কৌশলগত যে হচ্ছে একটা আহ, কি বলবো মুনশিয়ানা, সেটা আসলে আমরা দেখছি। বিশেষ করে প্রথম গোলটা দেওয়ার পরে আমার কাছে মনে হয় যে হচ্ছে ওদের যদি গোলটা উল্টা দিক থেকে হইতো তখন হয়তো আমরা ম্যাচটা অন্যভাবে দেখতাম, কিন্তু গোলটা যেহেতু আগে পিএসজি করে ফেলছে এবং পিএসজি করা মানে হচ্ছে তারা দুই গোল আগে যাওয়া এবং লম্বা সময়ের জন্য একটা দুইটা গোল লিড নেওয়া, এটা কিন্তু তাদেরকে অনেক আগে মানে ম্যাচে অনেক বেশি হচ্ছে মানে ইয়া তিন করছে, মিনিটের মাথায় আসলে অ্যাডভান্টেজ দিছে। পিএসজি ফাইনালে এক পা দিয়ে ফেলেছিল একটা গোল করাতে, হ্যাঁ, দুই এটা গোলের ইয়েতে। অনেকটাই। কিন্তু তারপরেও হচ্ছে বায়ার্ন চেষ্টা করে নাই তা না, বায়ার্ন অনেক চেষ্টা করছে এবং বেশ দুদলই বেশ যথেষ্ট কয়েকটা পরিমাণে হচ্ছে গোলের সুযোগ, আক্রমণাত্মক খেলার পরিষ্কার চেষ্টা গোলের সুযোগ করছে। তৈরি করেছে। পিএসজি অনেক বেশি কাউন্টার অ্যাটাক নির্ভর ছিল, বায়ার্ন অনেক বেশি হচ্ছে প্রেস করছে, পুশ করছে, চেষ্টা করছে। কিন্তু আসলে পিএসজি কালকে ডিফেন্সটা এত সলিড ছিল, মানে যেটা সবাই ভয় পাচ্ছিল যে হচ্ছে ডিফেন্সটা, এটা আমরা আসলে বুঝতেছি যে ম্যাচের মেজাজ অনুযায়ী এনরিকে যে হচ্ছে তার গেম প্ল্যানটা ঠিক করতেছে, সাজাচ্ছে, সেটা কিন্তু আসলে কাজ করতে মানে কোনো না কোনোভাবে কাজ করতেছে এবং কাজ করার কারণে তাদের আসলে কালকে যে রেজাল্টটা শেষ পর্যন্ত 1-1 গোলে ম্যাচটা ড্র ড্র হয়েছে, কিন্তু আহ, মানে দুই দলের মধ্যে হচ্ছে যে পার্থক্যটা তৈরি করছে আমার মনে হয় সেটা হচ্ছে আসলে দুই দলের এই আহ, কৌশলগত হচ্ছে যে অ্যাডভান্টেজ, সেটা আসলে এনরিকে পিএসজি নিয়ে গেছে। আচ্ছা, পিএসজির জমাট রক্ষণের কথা হাসনাত সোহেব বলছিলেন, ঠিক এই কথার বিপরীতে আমরা যদি বায়ার্নের রক্ষণের দিকে তাকাই, বিশেষ করে 3 মিনিটের ভেতরে উসমান দেমবেলের যে গোলটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে কি মানে বায়ার্নের যে রক্ষণ পরিকল্পনা তাহলে কি ছিল? কারণ আমরা বায়ার্নের ফুলব্যাকদের দেখেছি স্থান অদল বদল করে খেলতে, এবং যে যে মোমেন্টে আপনার দেমবেলে গোলটা করলেন খিচা কাভারস্কিয়ার পাস থেকে, দেমবেলে সম্পূর্ণ রকম আনমার্কড ছিলেন। মানে দেখে মনে হয়েছে আসলে মানে আশেপাশে দেমবেলের আশেপাশে কোথাও কেউ নেই আসলে। ওই রকম ফাঁকা জায়গা থেকে গোল করা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগ, যেখানে বায়ার্ন এক গোলে পিছিয়ে ছিল প্রথম লেগের সমীকরণ থেকে, ওইটা একটু অবিশ্বাস্যই লেগেছে আসলে। এটা কি, ব্যাপারটি কি এরকম ছিল যে গোল করতে মরিয়া বায়ার্ন রক্ষণের দিকে আসলে আপনার টাকাতে ভুলে গেছে? না, আমার কাছে মনে হয় আপনি যদি ম্যাচের টাইমটা দেখেন, 3 মিনিটে আসলে একটা টিম গুছাই নেওয়ার জন্য আসলে যথেষ্ট সময় না। মানে হয়তো তারা আরেকটু ইয়া থাকতে পারতো, সতর্ক থাকতে পারতো, কিন্তু আপনি কিন্তু ম্যাচ তখন মাত্র 3 মিনিট, তখন আসলে মানে তৃতীয় হওয়ার মানে ইয়া হওয়ার আগেই, মানে তারা আসলে কিছু বুঝে ওঠার আগে গোলটা খেয়ে গেছে। এবং ওইখানে আমি বলবো হচ্ছে গোলটা যে বিল্ড আপটা ছিল, পাশাপাশি হচ্ছে কাভারেজ খেয়ার হচ্ছে যেই রানটা ছিল, রানটা ছিল লেফট এবং ইয়া দিয়ে। মানে ওইখানে আসলে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তাদের নিজস্ব একদম রাইট পজিশনে ছিল, যেখান থেকে বলটা ওয়ান টাচ ইয়াতে আসলো, তারপরে ক্যাভারেজকে হচ্ছে বলটা নিয়ে হচ্ছে বক্সের ইয়াতে গেল, বক্সে গেল, এবং ওইখান থেকে হচ্ছে বলটা হচ্ছে যেভাবে সে পাস করলো এবং ফিনিশিংটা দুর্দান্ত ফিনিশিং ড্যাম্বেলের। আমার কাছে মনে হয় টোটাল জিনিসটা আসলে পিএসজির জন্য ঘটে গেছে। এরপরে কিন্তু হচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু বায়ার্ন চেষ্টা করছে রিকভার করার হ্যাঁ, জন্য, হ্যাঁ, কিন্তু মানে ম্যাচের আসপেক্টে যদি চিন্তা করি তাহলে কিন্তু আসলে খুব আর্লি গোল খেয়ে ফেলছে। মানে এই গোলটা যদি ওই সময় যদি কোনোভাবে গোলটা না হতো তাহলে কিন্তু আসলে ম্যাচটা হয়তো অন্যরকম হতে পারতো। সেক্ষেত্রে যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে, শুরুর দিকে প্রত্যেকটা দলকেই আসলে একটু গুছিয়ে নিতে একটু সময় লাগে, 2-3 মিনিট বা 4-5 মিনিট, কোনো কোনো দলের তো 10-15 মিনিটও লাগতে পারে। কিন্তু সেমিফাইনাল ফিরতি লেগের মতো স্টেজে আপনার আসলে কোনো দলের এই লাক্সারিটা থাকে কিনা, এই সুযোগটা থাকে কিনা যে শুরুর দিকে আমাদের গুছিয়ে নিতে একটু সমস্যা হতো, ওই মুহূর্তে গোলটা হওয়াতে আসলে ভিনসেন্ট কোম্পানির মানে ট্যাকটিক্স কি আসলে কাঠগড়ায় দাঁড় করানো? হ্যাঁ, কিছু জায়গায় ল্যাকিংস তো ছিল, না হলে তো গোল হতো না। মানে একটা
ঘাটতি তো ছিল, ওই ঘাটতির সুযোগটা আবার ওইখানে ঘাটতির বিপরীতে হচ্ছে পিএসজি কিন্তু আপনি মাঠে নামার সাথে সাথে কিন্তু তারা কিন্তু অনেক বেশি হচ্ছে active ছিল, অ্যাটাকিং ফুটবল অনেক বেশি অ্যাটাকিং ছিল এবং হচ্ছে চেষ্টা করতেছিল মানে প্রথম সেকেন্ড থেকেই হচ্ছে আক্রমণে যাওয়ার। আপনি যদি মানে ম্যাচটা যদি দেখেন একদম ফাস্ট মানে বল ইয়া করার সাথে সাথে মানে বাজার সাথে সাথে কিন্তু পিএসজি কিন্তু মানে খুবই অন অ্যাক্টিভ, দ্য রান, খুবই অন দ্য অ্যাক্টিভ মুভ, এবং ওই অ্যাটাক। জায়গাটাতে হচ্ছে আমার মনে হয় হচ্ছে তারা বায়ার্নকে হচ্ছে বিট করে গেছে মানে মনস্তাত্ত্বিক আমার মনে হয় এখানে মেন্টাল ইয়াটা থেকে হচ্ছে মেন্টালি মানসিকভাবে হচ্ছে অনেক আগে ছিল। তার মানে হাসান সাহেব আপনি বলতে যাচ্ছেন যে আলিয়াঞ্জ আরিনা বায়ার্নের মাঠ, যেখানে বায়ার্ন 3 মিনিটের ভেতরে গোল খাওয়ার পরে মনস্তাত্ত্বিকভাবে পিছিয়ে পড়েছে, যদিও দর্শক দর্শক ছিল তাদের ঘরের মাঠে। পিএসজি যে এমন খেলতে পারে, এমন এমন আক্রমণাত্মক খেলতে পারে, সেই সেই ইঙ্গিত কিন্তু আগের দিন সংবাদ সম্মেলনে এনরিকে দিয়ে দিয়েছিলেন যে আমরা কিন্তু 1 গোল ডিফেন্ড করতে যাচ্ছি না, আমরা গোল করতে যাচ্ছি এবং আমরা এই এই লেগটাও জিততে যাচ্ছি। শেষ পর্যন্ত জিততে না পারলেও 2 লেগ মিলিয়ে গোল ব্যবধানে পিএসজি উঠে গেছে। তো এই যে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি, এনরিকে পিএসজিকে শিরোপা জেতানোর পরে এবারও ফাইনালে তুললেন। আসলে এনরিকের মানে হোয়াট অ্যাবাউট এনরিকে? এনরিকে আপনার বায়ার্নের হয়ে ট্রেবল জয়ী কোচ, পিএসজিতে এসে একের পর এক সাফল্য নিয়ে এসে দিচ্ছেন। এনরিকের কোচিংয়ের ব্যাপারে, কোচিং স্টাইল বা ওনার যে দর্শন কোচিংয়ের, সেই ব্যাপারে আমরা একটু হাসনাত শোয়েবের কাছে একটু আমার জানতে কাছে চাই। মনে হয় এনরিকে হচ্ছে অ্যাভারেজ প্লেয়ারদের কাছ থেকে হচ্ছে তাদের বেস্টটা বের করে আনতে পারে এবং তার যে টেকটিক্যালি যে সাউন্ড অনেক বেশি এবং অনেক বেশি গোছানো, সে জানে কোথায় কোন প্লেয়ারটাকে রাখতে হবে, কোন জায়গাতে হচ্ছে কোন সময়ে কোন গেমটা খেলতে হবে। এই গেম অ্যাওয়ারনেস কিন্তু হচ্ছে এনরিকে মানে বাকিদের চেয়ে এই সময়ে অন্য কোচদের চেয়ে অনেক আগানো। বিশেষ করে হচ্ছে আপনি যদি দেখেন গত মৌসুমের ফাইনালে যে টিমটা ছিল অলমোস্ট সেম সেম টিমটাই কিন্তু হচ্ছে গতকালকে হচ্ছে রিপিট করছে, শুধু দুজন প্লেয়ার হচ্ছে ছিলেন না। 9 জন হ্যাঁ, খেলিয়েছেন। একজন হচ্ছে দোনারুম্মা হচ্ছে চলে গেছে, আর হচ্ছে আশরাফ হাকিমি হচ্ছে ইনজুরির জন্য চোটে ছিলেন আছে। না। এই দুটো প্লেয়ার বাদ দিলে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আগের প্লেয়ারগুলো 9টা প্লেয়ার কিন্তু রিপিট করছে। পাশাপাশি হচ্ছে এই প্লেয়ারগুলোকে কখন কিভাবে কোন জায়গায় খেলাইতে হবে এবং অ্যাডাপশনের জায়গাটা আর অ্যাডাপশন কি। করার যে মানে অ্যাডাপশনের জায়গাতে এবং হচ্ছে প্লেয়ার সিলেকশনের জায়গাতেও, দুই জায়গাতে হচ্ছে আমার মনে হয় এনরিকে অনেক বেশি হচ্ছে তার যে হচ্ছে টেকটিক্যাল যে হচ্ছে যে টেকটিক্যালি জিনিয়াস, ওই জায়গাটা আসলে আমরা দেখি এবং তার যে স্প্যানিশ ফুটবলে যে হচ্ছে একটা ফ্লেভার নিয়ে আসা এবং পিএসজির মতো কোচ, পিএসজির মতো দল যারা আসলে এনরিকে আসার আগে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পে, না রোনালদো না, সরি, এমবাপ্পে, মেসি, এমবাপ্পে। নেইমার তিনজনকেই নিয়ে আসলো, একসঙ্গে খেলালো কিন্তু পিএসজি কোনো সাকসেস পায় নাই। কিন্তু সেইখানে এই তিনজন প্লেয়ার যাওয়ার পরে পরপর দুবার পিএসজির মতো একটা দলকে ফাইনালে তোলা, এটাই আসলে বলে দিচ্ছে হচ্ছে মানে এনরিকে কোচ হিসেবে আসলে কতটা মানে কতটা আসলে দুর্দান্ত। হ্যাঁ, আমাদেরও তাই মনে হয় যে পিএসজির আসলে মানে পেট্রোডলার আসার পরে পিএসজির যে এক ধরনের পরিচিতি ছিল যে পেট্রোডলারের ক্লাব, প্রচুর টাকা পয়সা খরচ করে বড় বড় তারকা নিয়ে এসে চ্যাম্পিয়ন্স লিগ জেতার যে বাসনা ছিল তাদের, সেই জায়গায় বারবার ব্যর্থ হওয়ার পরে একবার ফাইনালে উঠেছিল। ব্যর্থ হওয়ার পরে পিএসজির আসলে ফিলোসফিক্যাল যে শিফটটা হয়েছে, সেই জায়গায় এনরিকে হচ্ছে বেস্ট চয়েস ছিল আর কি। এবং হাসান সাহেব আপনি বলছিলেন যে এনরিকে যে কৌশল যেভাবে কাজে লাগাতে চাচ্ছেন, সেটাই মাঠে ফলছে। তো আমরা কি একটা মানে ইঙ্গিত পাই এরকম যে এই ম্যাচে 9 জন প্লেয়ার আগের সিজনের প্লেয়ার খেলিয়েছেন। তো একটা দলকে, এতগুলো প্লেয়ারকে একসঙ্গে মৌসুমের পর মৌসুম বা ম্যাচের পর ম্যাচ খেলানোর ফলে এক ধরনের হারমোনি তৈরি হয়। ফুটবল তো আসলে, যেহেতু এনরিকে স্প্যানিশ কোচ এবং বার্সেলোনার মতো ক্লাবকে কোচিং করিয়েছেন, বার্সেলোনাতে খেলেছেনও, তার ভেতরে একটু আপনার ধরেন যুথবদ্ধ ফুটবল খেলানোর একটা প্রবণতা থাকে আর কি। তো এই গোটা ব্যাপারটাকে যদি আমরা মানে একটা ছাঁচে রাখতে চাই, সেক্ষেত্রে তো আপনার একসঙ্গে প্লেয়ারদের অনেক দিন ধরে খেলার প্রবণতাটা থাকতে হবে আর কি। সেই 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 ব্যাপারটা বায়ার্নকে হারানোর ক্ষেত্রে কতটা প্রভাব রেখেছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, অবশ্যই প্রভাব রাখছে, কারণ আসলে আপনার বোঝাপড়ার ব্যাপার থাকে, আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে প্লেয়ারদের মধ্যে হচ্ছে। আপনি যদি দেখেন পাসগুলো দেখেন, বিশেষ করে খিচা কাভারেজখাইয়া বা অনেক ক্ষেত্রে টেলিপ্যাথিক যোগাযোগ হয়েছে ভিতিনিয়ার সঙ্গে আর হ্যাঁ কি। আমি যদি জানি হচ্ছে আমার আমার মানে সতীর্থ কোন জায়গায় আছে, আমার পাসটা কোন জায়গায় যাবে, কে কোথায় আছে, আমি যদি পুরো জিনিসটা যদি আমার ওই ম্যাপিংটা যদি আমার করা থাকে, তাহলে কিন্তু ওই এই সমস্যাগুলো নতুন নতুন ভাবে হচ্ছে অ্যাডাপ্ট করার যে হচ্ছে জটিলতা, এটা কিন্তু থাকে না। তো ওই যে প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখা, এবং এখানে কিন্তু দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে আপনি মাঠে টেকটিক্যালি হচ্ছে দলটাকে হচ্ছে ঠিক রাখা এবং হচ্ছে ড্রেসিং রুমে দলটাকে হচ্ছে সামলানো। আমার মনে হয় দুই জায়গাতেই হচ্ছে এনরিকে হচ্ছে অসাধারণ তার অবশ্যই, ইন্ডিয়া। দেখাইছে। আমি আরেকটা প্রশ্ন করব যে এখানে একটা আসলে একটা কালকে একটা পেনাল্টি নিয়ে অনেক কথা হচ্ছিল
পেনাল্টিটা আসলে দেওয়া হয় নাই এবং এটা ভিআরও যায় নাই, মানে ভিআরও বলে না এটা করার জন্য। তো ওই পেনাল্টিটা নিয়ে আসলে আপনি একটু বলেন যে আসলে কেন অনেকের মধ্যে আমাদের মধ্যে কনফিউশন আছে যে পেনাল্টি মানে কালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলতেছে হচ্ছে মানে এটা আসলে এক ধরনের ডাকাতি করা হয়েছে পেনাল্টি, আসলে কি তাই কিনা? না, আসলে আসলে তা নয়। ম্যাচের ৩০ মিনিটের ভেতরে দুটি ঘটনা ঘটেছিল। ৩১ মিনিটের ভেতরে দুটি ঘটনা ঘটেছিল। ৩১ মিনিটের যে ঘটনাটা সেটা নিয়ে আলোচনা হচ্ছে বেশি, যে জোয়াও নেভেসের হাতে বলটা লেগেছিল। নেভেস আপনার বক্সের ভেতরেই ছিলেন এবং বক্স থেকে বলটা ক্লিয়ার করতে গিয়েছিলেন ভিতিনিয়া। ভিতিনিয়া কিক নিয়েছে বক্সের ভেতর থেকে, জোয়াও নেভেস সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে তার হাতে বলটা লাগে। ঠিক সেই মুহূর্তে মাঠের যে রেফারি, সেই রেফারিকে বায়ার্নের প্লেয়াররা ঘিরে ধরেছিলেন পেনাল্টির দাবিতে, এবং ডাগ আউটে বায়ার্নের যে কোচ ভিনসেন্ট কোম্পানি তিনি পারলে তেড়ে ফুঁড়ে মাঠে ঢুকে যান পেনাল্টির দাবিতে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে রেফারির ভেতরে কোনো বিকার ছিল না, মানে বায়ার্নের যে প্লেয়াররা চারপাশ দিয়ে ঘিরে ধরার পরেও কোনো ধরনের চাপ তিনি অনুভব করেননি। রেফারিটি পর্তুগালের জোয়াও পেদ্রো। এবং আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই ধরনের ঘটনায় সাধারণত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি হস্তক্ষেপ করে এবং ব্যাপারটা পর্যালোচনা করে দেখে। সেই ব্যাপারটিও ঘটেনি। এইরকম একটা একটা পেনাল্টির দাবি, আপনারা যদি ম্যাচটা দেখে থাকেন আপনারা জানেন ওই মুহূর্তে মাঠে একটু উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এবং নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতেও আপনারা দেখেছেন। তো ওই সিচুয়েশন এতটা শান্ত এবং ব্যাপারটা একদমই পাত্তা দেয়নি অফিসিয়ালরা। এর কারণটা হচ্ছে ফুটবলের একটি নিয়ম, সেই নিয়মটি হচ্ছে আপনার বক্সের ভেতরে আপনার সতীর্থর কিক যদি অনিচ্ছাকৃতভাবে আপনার হাতে লাগে তাহলে সেই ক্ষেত্রে সেটি পেনাল্টি হয় না। হ্যাঁ, এর ব্যতিক্রমও আছে, যদি হাতে লেগে সেটি গোল পোস্টে ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার পরোক্ষ ফ্রি কিকের ব্যবস্থা রয়েছে, আইনে একটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এবং এই বিষয়টি নিয়ে ইএসপিএন যোগাযোগ করেছিল ব্রিটিশ আপনার ইংল্যান্ডের সাবেক রেফারি অ্যান্ডি ডেভিসের সঙ্গে। তিনিও বলেছেন মাঠের রেফারি যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা ঠিকই আছে, পেনাল্টি আর দিলে সেটি হতো ভুল সিদ্ধান্ত, পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তই সঠিক। তবে আপনার বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি ম্যাচ শেষে সিদ্ধান্তটি, মানে তার কথাটা সম্পূর্ণ রকম বিরোধিতা ছিল না, কিন্তু তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে এই সিদ্ধান্তটা আসলে তার মনোপুত হয়নি। তিনি স্বীকার করেছেন যে সতীর্থের কিক থেকে যদি বল হাতে লাগে সেক্ষেত্রে একটা পেনাল্টি দেওয়া হয় না, কিন্তু তিনি দুটি বিষয়ের উপরে জোর দিয়েছেন। একটি হচ্ছে উপস্থিত বুদ্ধি, এবং ওই মুহূর্তে দুই দলের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা যদি বিবেচনা করা হয় সেক্ষেত্রে ব্যাপারটা ওই সিদ্ধান্তটা আসলে হাস্যকর হয়। এবং শেষ পর্যন্ত যে কথাটি, বায়ার্ন তো আসলে 1 গোলের ব্যবধানে হেরেছে, ওই মুহূর্তে পেনাল্টিটি হলে কিন্তু বা ওই মুহূর্তে বায়ার্ন পেনাল্টিটি পেলে কিন্তু বায়ার্নের কিন্তু গোল করার সুযোগ থাকতো আর কি। সেক্ষেত্রে খেলাটা আপনার 2 লেগ মিলিয়ে সমতায় চলে আসতো। এবং কোম্পানি কিন্তু এই কথাটি কিন্তু তার বক্তব্যের লাস্টে বলে দিয়েছেন যে সিদ্ধান্তটি বা দুই পরিস্থিতি এবং কাণ্ডজ্ঞান যদি আমরা প্রয়োগ করি তাহলে সে সিদ্ধান্তটি হাস্যকর মনে হয়, এবং আর মতো শেষ পর্যন্ত 1 গোলের ব্যবধানেই হেরেছি। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন আমরা যে 1 গোলের ব্যবধানে হেরেছি, ওই পেনাল্টিটি দিলে আমাদের গোল করার সুযোগ থাকতো এবং আমাদের হয়তো এই ভাগ্যটা বরণ করতে হতো না। কিন্তু এই একটি পেনাল্টির সিদ্ধান্ত দিয়ে আসলে বায়ার্ন যেই ম্যাচ যেভাবে হেরেছে, এবং বায়ার্নের যে রক্ষণ দুর্বলতা এবং মিডফিল্ডে যে যেভাবে খেলেছে, বারবার বায়ার্ন আক্রমণ করেছে, প্রতি আক্রমণ করেছে, ফিনিশিংয়ের সমস্যা ছিল। এবং এই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে হ্যারি কেইনের নামটা চলে আসে আসলে, যে একটি পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া না দেওয়াতে যেরকম ম্যাচ নির্ধারিত হয় না, তেমনি বায়ার্নের আক্রমণ ভাগে হ্যারি কেইন, লুইস দিয়াজ, মাইকেল ওলিসেরা কিন্তু এই মৌসুমে খুবই পরীক্ষিত। তারা তিনজন মিলে 100-এর বেশি গোল করেছেন। বায়ার্ন এই মৌসুমে ইউরোপের শীর্ষ 5 লিগে সবচেয়ে বেশি গোল করা দল, তারপরেও কিন্তু তারা প্রয়োজনের মধ্যে গোলটা বের করতে পারেনি। আপনার কি মনে হয় হাসান সোহেব হ্যাঁ, ব্যাপারটি? আপনি আসলে আপনার এই ধরনের ম্যাচে আসলে আপনার কোনো অজুহাত দিয়ে আসলে মানে জেতা যায় না। আপনাকে গোল করেই জিততে হবে। অনেক কিছু ঘটবে একটা ম্যাচের মধ্যে, এবং আপনার যদি দলে যদি ওই মানের প্লেয়ার থাকে, মানে কেইন এবং হচ্ছে ওলিসে দিয়াজের মতো প্লেয়াররা থাকেন, তাহলে তাদেরই আসলে তাদের উপর দায়টা থাকে হচ্ছে ম্যাচটা বের করে নেওয়ার, যে কোনো ধরনের সিচুয়েশন থেকে কামব্যাক করার, পেছিয়ে পড়লে ওইখান থেকে দলকে টেনে তোলার। তো সেই কাজে আসলে আমরা দেখবো হচ্ছে রিসেন্ট সময়ের ফর্ম চিন্তা করলে তাদের সেই কাজটা তারা করতে পারেনি। বিশেষ করে হ্যারি কেইনকে আমরা যে ধরনের ফিনিশার হিসেবে চিনি, আসলে মানে মানে ওই মোমেন্টে তো পিএসজি ওইভাবেই খেলবে, এটাই তো আসলে মানে ব্যাপার। কিন্তু ওইখান থেকে হচ্ছে আসলে ম্যাচটা বের করে আনার জন্য যেটুক হচ্ছে দেখানো দরকার ছিল, মানে আরো বেশি হচ্ছে হয়তো মোর দেন তার হচ্ছে আসলে অ্যাবিলিটিতে গিয়ে নিজেকে পারফর্ম করা, ম্যাচটাকে বের করে আনা, ওই জায়গাতে আমার মনে হয় ইন্ডিভিজুয়াল
ক্যারিজমার হচ্ছে অভাব ছিল, এটা আমার কাছে মনে হয়। আপনার কথা সপক্ষে আসলে এই এই ম্যাচটাই দুই দলের ভেতরে কি পার্থক্যটা ছিল সেটা আসলে ডিফাইন করে দিয়েছেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। তিনি এক কথায় বলে দিয়েছেন যে বায়ার্নের ভিতরে যে কিলার ইনস্টিংক্টের অভাবটা ছিল সেটা পিএসজির ভিতরে ছিল, অর্থাৎ খুনে মানসিকতা নিয়ে মাঠে নামা দুই দলের ভিতরে পিএসজির ভিতরে খুনে মানসিকতাটা অনেক বেশি ছিল, যেটার প্রমাণ হচ্ছে আপনার ম্যাচের শুরুতেই একটা গোল করে দিয়ে দুই লেগ মিলে 2 গোল ব্যবধানে এগিয়ে যাওয়া। তো দর্শক, সেমিফাইনাল ফিরতি লেগ তো শেষ হলো, এখন সামনের ফাইনাল। 30 মে হাঙ্গেরির বুদাপেস্টে ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে লিগ পর্বে পিএসজি এবং আর্সেনাল মুখোমুখি হয়েছিল, যে ম্যাচটা এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল জিতেছিল 2-0 বলে, কিন্তু সেমিফাইনালে পিএসজি আর্সেনালের মুখোমুখি দুটি ম্যাচই জিতেছিল। হাসান সাহেব, আপনার কি মনে হয় এই ফাইনালে ফেভারিট কারা? এক কথায় বলতে গেলে যদি আমি বলবো পিএসজি কে আমি আগায় রাখবো, কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে পিএসজি মানে পুরা চ্যাম্পিয়ন্স লিগটা যেভাবে খেলছে, বিশেষ করে যত বেশি সময় গেছে পিএসজি তত বেশি হচ্ছে আসলে তাদের আসলে অনেক বেশি আহ, আরো দুর্দান্তভাবে হচ্ছে তাদের খেলাটা বের হয়ে আসছে। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে পিএসজি কিন্তু মানে সরি আর্সেনাল কিন্তু অনেক প্রেসারে আছে, কারণ কিন্তু তাদের প্রিমিয়ার লিগের প্রিমিয়ার শিরোপা লিগের জয়ের একটা। শিরোপার জন্য তাদের হচ্ছে ম্যান সিটির সাথে একটা ব্যাপক ফাইট চলতেছে। পিএসজিরও প্রেশার আছে, কিন্তু পিএসজির প্রেশারটা আসলে আর্সেনালের মতো না। মানে প্রিমিয়ার লিগ জেতা এবং আর্সেনাল পিএসজির জন্য লিগ জেতাটা এখন যতটা না ইম্পর্টেন্ট, চ্যাম্পিয়ন্স লিগ। আর্সেনালের জন্য তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আর্সেনাল আসলে অনেক বছর ধরে 22 বছর ধরে হচ্ছে আসলে প্রিমিয়ার লিগের খোঁজে আছে। তো তাদের আসলে মনোযোগটা আসলে দুই ভাগ হবে, একটা হচ্ছে প্রিমিয়ার লিগের উপর থাকবে, আরেকটা থাকবে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দিকে। সেদিক থেকে পিএসজি কিছুটা নির্ভর থাকবে যে হচ্ছে আসলে টিম হিসেবে খেলার বা দলকে হচ্ছে একটু রিফ্রেশমেন্টের মধ্যে রাখার এই জায়গাটাতে এনরিকে আমার মনে হয় কিছু অ্যাডভান্টেজ পাবে। এবং কালকে যে গেমটা খেলছে এবং হচ্ছে আমি যেটা বলছি শুরুতে, যে গেম অ্যাওয়ারনেসের জায়গাতে পিএসজির যে প্রিপারেশনটা থাকবে সেটাকে আসলে বিট করতে হবে হচ্ছে আটতে থাকে তার দল দিয়ে। এবং আর্সেনাল কিন্তু রিসেন্ট সময় আমরা দেখছি হচ্ছে তাদের পারফরমেন্সটা, তারা জিতে গেছে বা এই পর্যায়ে চলে আসছে, কিন্তু পারফরমেন্স হচ্ছে সে একদম অসাধারণ পারফরমেন্স বলতে পারতেছি না, কিছু কিছু জায়গায় হচ্ছে ল্যাকিংস আছে, কিছু কিছু জায়গায় দুর্বলতা বের হয়ে আসতেছে। এবং এবং খেলাটা অনেকটা টেক্সট এবং বুক স্টাইলের। এর সাথেও অ্যাথলেটিকের সাথে জিততেও তাদের অনেক কষ্ট হয়েছে সব দিক মিলে, এবং খুব বড় ব্যবধান, প্রথম লেগ ড্র করার পরে দ্বিতীয় লেগে মাত্র 1 গোলের ব্যবধানে জেতা। তো আমার মনে হয় ওভারঅল যদি আমি চিন্তা করি তাহলে পিএসজি মানে আর্সেনালের চেয়ে কিছুটা হলেও আগায় থাকবে, কিন্তু যেহেতু ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, সেক্ষেত্রে আসলে এই ধরনের ম্যাচে তো আসলে কাউকে আসলে ফেভারিট বলাটাও আবার এক ধরনের হ্যাঁ, ইয়ার মধ্যে পড়ে, কারণ একটা গোল একটা মোমেন্টে, এই ধরনের অনেক ম্যাচ কিছু আসলে চেঞ্জ হয়ে ডিসাইড যেতে হয় পারে। একটা মোমেন্টে। কোন একটা মোমেন্ট, কোন একটা গোল, কোন একটা অসাধারণ কোন একটা কিছু যেটা আসলে পুরো ম্যাচটাকেই হচ্ছে সবকিছু চেঞ্জ করে দিবে। কিন্তু সেই জায়গা থেকে আসলে আর্সেনালকেও পেছিয়ে রাখার কোনো কারণ নাই, কারণ তারা আসলে প্রথমবারের মতো হচ্ছে ফাইনাল খেলতে নামবে, তাদের একটা ওই ক্ষুধাটা থাকবে হচ্ছে যে কোনোভাবে এবার জিততেই হবে, এরকম একটা মানসিকতা নিয়ে তারা নামবে। তো সেই জায়গা থেকে আসলে কাউকে খুব বেশি আহ, আগে রাখার সুযোগ নাই, কিন্তু 19-20 বললে আমি 20-এ হয়তো পিএসজি কে রাখবো তার আর মানে আর্সেনালকে তার 19 মানে আপনি 19-এ বলতে রাখবো। চাইছেন হাসনাত সোহেব যে এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ফেভারিট আসলে পিএসজি, এবং আপনার বাজির ঘোরাও সম্ভবত পিএসজি। হ্যাঁ, আমি অবশ্যই পিএসজি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আর্সেনাল এবার এবার যে ফাইনাল উঠেছে তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনাল উঠেছে। 2006 সালে আর্সেনাল ফাইনাল উঠে বার্সেলোনার কাছে হেরেছিল। আর পিএসজি গতবারই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, এনরিকের অধীনেই জিতেছে। তো দর্শক, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখার আমন্ত্রণ রইল। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।